1971 আমাদের মুক্তিযুদ্ধে নারীরা লড়াই করেছেন সম্মুখ সমরে। তখনকার পাকিস্তানের হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় লুণ্ঠন করেছে নারীর সম্ভব। এ নারীদের সম্মান জানিয়ে চারুকণ্ঠ নিবেদন করছে মাতার এ অশ্রুধারা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। 1945 সালের 20 ডিসেম্বর বরিশালের গৌরনদী থানায় জন্ম নেওয়া রমা দাস 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স পড়ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর আগেই তার লিখিত পরীক্ষা শেষ হয়ে যায়। ফলে প্রায় প্রতিদিনই কলাভবন, কার্জন হল, শহীদ মিনার চত্বর সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে মিছিল মিটিংয়ে অংশ নিতেন। ফেব্রুয়ারি ও মার্চের দিনগুলোতে তাঁরা দল বেঁধে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেন। এছাড়া পোস্টার, ব্যানার ও দেয়াল লিখনে অংশ নিতেন। DW এর সাথে একান্ত সাক্ষাৎকারে রমা দাস জানান, আমার বাবা সে সময় ডাক বিভাগে ঝালকাঠি সদরে কর্মরত ছিলেন। আমাদের মৌখিক পরীক্ষার তারিখ পাল্টে যায়, ফলে আমি 21শে মার্চ ঝালকাঠি চলে আসি। কিন্তু এর কিছুদিন পরই ঝালকাঠিতে হামলা চালায় পাক হানাদার বাহিনী। ঝালকাঠিতে প্রায় সর্বত্রই আগুন ধরিয়ে দেয় তারা। তখন আমরা আশ্রয়ের জন্য কামারকাঠি গ্রামের মামার বাড়ি চলে আসি। এরপর কয়েক মাস ধরে এখান থেকে ওখানে পালিয়ে বেড়াতে হয়। যে কোনো শোক বুকের কবচে রেখেছি বেঁধে, ভাতৃ মাতৃ পিতৃ শোক এমন কিছুই নয়। উপমাবিহীন শোকের নকশি মাঠ সব দেহ হয়ে চোখের সম্মুখে আছে। শোকের অন্য নাম জানা নেই, স্বাধীনতা জানা আছে। মৃত্যুর কোনো মানে জানা নেই, পতাকা ওড়ানো আছে। জনজোয়ারের ভাষা জানা নেই, দেয়ালে নেতার ছবি টাঙানো আছে। শোকের অন্য কি নাম দেব? স্বাধীনতা বলে দাও, সে কি নির্বোধ উশৃঙ্খল হাসি, অথবা রাতের গোপন শিয়রে হত্যার আয়োজন? আমরা পাশাপাশি পেয়ারা বাগানে ক্যাপ্টেন বেগের নেতৃত্বে মাদ্রাসা প্রশিক্ষণ শিবিরে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করি। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমি ভারত চলে যাই। পেয়ারা বাগান থেকে বাগদা সীমান্তে পৌঁছতে আমাদের 7 দিন সময় লাগে। ভারত গিয়ে প্রথমে টালিগঞ্জে মামার বাড়িতে উঠি। এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানগুলো শুনে আমিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ হই। এদিকে যুদ্ধ শুরুর কয়েকদিন আগে আমার বিয়ের জন্য পারিবারিকভাবে আশীর্বাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। আমি খবর পাই যে তিনি 9 নম্বর সেক্টরের অধীন বসিরহাটের হাসনাবাদের অন্তর্গত টাকি ক্যাম্পে রয়েছেন। তখন আমি আমার ছোট ভাইকে নিয়ে টাকি ক্যাম্পে চলে যাই। সেখানে গিয়ে ক্যাপ্টেন বেগ এবং পরে সেক্টর কমান্ডার মেজর জলিলের সাথে দেখা করি। যখন আমরা নগরীতে প্রবেশ করলাম, তখন আদিগন্ত বিশৃঙ্খলা, নিরুদ্দিষ্ট সন্তানের জননী শোক সন্তপ্ত
দীর্ঘদেহ পুত্রগণ বিভ্রান্ত এবং রক্তবর্ণ কমলের মতো বিস্ফারিত নেত্র, দৃষ্টিহীন। তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম, প্রপিতামহের বীর গাথা স্মরণ করলাম, আদিবাসী অরণ্য এবং নতজানু সাপদের কথা স্মরণ করলাম। তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম। মেজর জলিল আমাকে 9 নম্বর সেক্টরের মহিলা মুক্তিবাহিনীর প্রধান করে দিলেন। তখন আমাদের একটি দোতলা ভবনের উপরে বিশেষ জায়গা দেয়া হলো। আমরা সেখানে 40 থেকে 45 জন মেয়ে নিয়ে নারীদের প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলি। যশোর সেনানিবাসে কর্মরত সুবেদার মেজর মাজেদ এসে আমাদের অস্ত্র প্রশিক্ষণ দিতেন। প্রথমে আমরা অস্ত্র চালনা এবং বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণ নিয়েছি। এরপর আমরা খুলনা, সাতক্ষীরার আশাশুনি, কালীগঞ্জ, ভোমরা, দেবহাটা সহ বিভিন্ন অঞ্চলে গোয়েন্দাগিরি করতে যেতাম। একদিন তো আমরা প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। বহু কষ্টে আত্মগোপন করে পালিয়ে এসেছিলাম। এছাড়া দেশের মানুষকে মুক্তিযুদ্ধে আত্মনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কথিকা পাঠ করতেন রমা দাস। এরপর দেশ স্বাধীন হলেও খুলনায় মেজর জলিলের নেতৃত্বে ঘোষিত শিবিরে থেকে বিভিন্ন কাজ করেছেন তিনি। সেখানে প্রায় 1.5 মাস অবস্থান করে মুক্তিবাহিনীতে থাকা মেয়েদের আত্মীয় স্বজনের খোঁজ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শেষ পর্যন্ত 2টি মেয়েকে সাথে করে ঝালকাঠিতে নিজের বাড়িতে নিয়ে আসেন। যুদ্ধ শেষ হলে কালীঘাটে কোনো উৎসব ছাড়াই মালা বদল করে মন্ত্র পড়ে অধ্যাপক পার্থসারথী দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রমা। দেশে ফিরে দেখেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। কতদিন পরে এই গায়ে ফেরা, এই গ্রাম ডাকতো আমাকে ফিরে যেতে। রাত্রির নির্জন চাঁদ ভেঙে যেত যুদ্ধ বিমানের শব্দে। সেই অন্ধকারে বসে শুনতাম গ্রামের লিরিক, যেন ভাসমান স্নেহময়ী জননীর কোলে মৃত দিদিমার শান্ত গল্পের আসরে। কোথায় সে গ্রাম? সবুজ চিত্রিত গাছপালা, মাটির নির্মিত বাড়ি, কাঁসার বাসন। এই কি আমার গ্রাম? মধ্যরাতে যে আমাকে করত উন্মন, গাঢ় স্বরে ডাকতো আমার নাম ধরে। এই কি আমার গ্রাম? নরকঙ্কালের অস্থিমালা পরিহিত মাটি। আমার গ্রাম কি ধ্বংসের স্বাক্ষর বয়ে খাঁটি বদ্ধভূমি? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। বীরাঙ্গনা কুলসুম বেগমের বয়স 1971 সালে ছিল 14। পাকিস্তানি হানাদারদের ভয়ে বাড়ির মধ্যে গর্ত খুঁড়ে বাবা লুকিয়ে রেখেছিলেন 2 মেয়েকে। কিন্তু স্থানীয় রাজাকার ঠিকই পাকিস্তানি সেনাদের নিয়ে হাজির হয় এক সকালে। ধরে নিয়ে যাওয়া হয় কুলসুম ও তার বোনকে। এরপর প্রায় 4 মাস পাকিস্তানি ক্যাম্পে অমানবিক নির্যাতনের শিকার হন এই 2 বোন। এক বোনের সামনে আরেক বোনকে ধর্ষণও বাদ যায়নি। অবশেষে 2 বোন সহ আরো 5 কিশোরী যখন গর্ভবতী, তাদের নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী ব্রিজে দাঁড় করিয়ে মেরে ফেলার জন্য।
আমি যে গ্রামটি ছেড়ে এসেছি সেখানে রহিম আলীর দাওয়ায় আজ বুটের কামার্ত দাগ, নিকোনো উঠোনে হইবাবালার জরাগ্রস্ত পিতা রৌদ্র ও স্মৃতির মাঝে দাঁড়ায়। ডানা ভেঙে দিয়ে মেয়েটিকে পাখির মতো উড়িয়ে দিয়েছে পরপরেরা। সেই থেকে তার লাল শাড়ির টুকরো উঠছে অর্জুনের কাছে। গুলি খেয়ে পড়ে গেলেও বেঁচে যান কুলসুম। নিচের বিলের জল থেকে তাকে উদ্ধার করেন এক মাঝি। পরে তিনি খুঁজে বের করেন নিজের গ্রাম। কিন্তু গর্ভবতী কুলসুমকে দেখে ফিরিয়ে দেন তার মা। সমাজের কাছে মুখ দেখাতে পারবেন না যদি কুলসুম ফিরে আসেন। তাদের কাছে কুলসুম মৃত। স্বাধীনতার পরপরই এক কুলি পরিবারের আশ্রয়ে জন্ম হয় কুলসুমের পুত্র সন্তানের। কিন্তু 4 দিনের মাথায় অনাহারে অর্ধাহারে মারা যায় শিশুটি। আমি যে গ্রামটি ছেড়ে এসেছি সেখানে নৌকোর মাঝে মকবুল নেই। শুধু তার নৌকোটি স্বচ্ছ রাত্রির তারার নিচে এখনো জোয়ারের শব্দে দোল খায়। যে নকুল লালনের গান গাইত সে তার বৈভবের একতারাটি নিয়েই নিরুদ্দেশ। চেনা জানা আরো কত শত মানুষেরা কোথায় আছে জানি না। সিরাজুল শুনলাম সেনানিবাসে, অন্তিম দিনগুলোতে সে আবার শিশু। হামাগুড়ি দিয়ে চলে, এক অজগর গিলছে সব কিছু। নিস্তব্ধতাকে ভাঙছে শুধু জানোয়ারের কামান আর শহরের পতন। কিন্তু শেষ নয় হে মাতৃভূমি, এই ধর্ষিত দেশ থাকবে না অনাসক্ত আর। স্থির আতপ্ত বাতাসে নেকড়ের মুখ থেকে একটি হরিণ ছানাও অতর্কিতে মুক্ত হয়ে যায় শুনেছি। দেশও হবে আমার বাংলাদেশ। কুলসুম এরপর ঢাকার মানুষের বাড়িতে কাজ করতে থাকেন। পরে কাজ নেন এক সেলাই কারখানায়। অনেক বছর পর বিয়ে করেন। বিয়ের প্রথম রাতেই স্বামীর প্রশ্নের সম্মুখীন হন। অবশেষে বলতে বাধ্য হন কোন নির্যাতনের চিহ্ন বহন করছে তার শরীর। সময়ের স্রোতে কুলসুমের ঘর আলো করে জন্ম হয় এক কন্যা সন্তানের, যে আজ কলেজে পড়ে। বাবা মায়ের একমাত্র মেয়েটি জানে যে তার মা একজন বীরাঙ্গনা এবং গর্ব ভরে শ্রদ্ধা করে তার মাকে। এই জাতির স্বাধীনতার জন্য যিনি দিয়েছেন বিশাল মূল্য। তুমি ছিলে অমলিন, আজও আছো অমলিন। শত কোটি লাঞ্ছনার তিক্ত দাগ ছুঁয়ে সারা দেহে শোয়ে আজও তুমি মাতা, শুচি শুদ্ধ মাতা। 7 কোটি সংসপ্ত সন্তানের অকাতর তুমি মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময় আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বীরাঙ্গনা হালিমা আক্তারের জীবনযুদ্ধের কাহিনী আরও বঞ্চনাময়। যুদ্ধের দামামা বেজে উঠলে 13 বছরের হালিমাকে সুরক্ষিত রাখার আশায় বাবা মা তড়িঘড়ি বিয়ে দিয়ে পাঠিয়ে দেন শ্বশুর বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িও যখন আক্রমণ করলো পাকিস্তানি সেনারা, হালিমা পালিয়ে যান শাশুড়ির হাত ধরে। হারিয়ে যান ঘন এক জঙ্গলে। এক লোক এসে জানতে চায় তার বৃত্তান্ত। হালিমা তার হারিয়ে যাওয়ার ঘটনা বললে লোকটি তাকে পথ দেখানোর কথা বলে নিয়ে যায় পাকিস্তানি ক্যাম্পে। কয়েক মাস
উপর্যুপুরি অমানবিক নির্যাতনের পর একদিন পালাতে সক্ষম হন হালিমা। স্বাধীনতার পর আশ্রয়হীন হালিমা আবারও শিকার হন প্রতারণা। ভাত কাপড় দেওয়ার লোক দেখিয়ে এক লোক তাকে নিয়ে আটকে ফেলে পতিতালয়। শুরু হয় আরেক নারকীয় জীবন। 9 মাস হিসেবে 266 হিসে রাত, যেন সহস্র রজনী আরব্য উপন্যাসের সংহার কাহিনী। আমি সঙ্গীত শুনিনি, একান্তে সুর ভাজিনি, পাখি ফুল নারী কন্যা তিতাস দেখিনি। 9 লক্ষ বছর যেন আমার আয়ুকে হিম শৈতল্যে জিয়ে রাখল। 266 প্রত্যুষ আমাকে টিটকেরে দিল। 9 মাসি সন্ধ্যা আমাকে পেঁচার কোটরি গল্প শোনালো। বিধ্বস্ত বস্তিতে উন্মত্ত কুকুর কণ্ঠ ঘেউ ঘেউ হলো। আমি আশ্রয় আয়ুর অন্তরালে বধির হলাম। শৈত্য স্পর্শে আমি আড়ষ্ট হলাম। লুপ্ত সত্তা স্বামী পিতা, আমি এক আত্মতিরস্কার, যেন সাক্ষাৎ ধিকৃতি। মৃতসত্তা স্মৃতি ধূসরতা, সত্যার্থের ছাপোষা বিষণ্ণ কয়েদি। অযোগ্য বাঙালি, বাঁচি কিনা বাঁচি, দেয়ালের সোঁদাগন্ধে থুকলাম। কি সৌভাগ্য! প্রাচীরের কোণে আমি একটি ফাটল দেখলাম। আলোরস্যে আসার ইচ্ছা যত কিছু বর্ষার উপমা, যেমন বর্ষান্তে বাংলার খালে বিলে মৃত্যুঞ্জয়ী শাপলা ঝলক। সূর্য ভোর সম্ভাবনায় আমিও সময়ের উপর বিশ্বাস রাখলাম। প্রায় 4 বছর পর এক খদ্দের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয় হালিমার। পরবর্তীকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু ছোট ছোট ছেলে রেখে আকস্মিক সড়ক দুর্ঘটনায় কিছুদিন পর মারা যান হালিমার স্বামী, এবং অবধারিতভাবে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হন হালিমা ও তার 2 পুত্র সন্তান। সেই থেকে আজও জীবন যুদ্ধে সংগ্রাম করছেন হালিমা। একটি জিজ্ঞাসা সকল প্রতিদ্বন্দ্বী ক্ষমতার কাছে, মানবিক অধিকার লাঞ্ছিত কেন? এই আমি গোধূলির সমান বয়সী, তাদের কৃপাশ্রয়ে গৃহবন্দী কেন? আরো কত রক্ত দিতে হবে? একটি পতাকা আনতে কত শিউলিতলা, কদমের বন শ্বাসরুদ্ধ হলো বারুদের গন্ধে। একটি পতাকা আনতে লুট হলো কত নাগফুল, সিথির সিঁদুর, কত যে মায়ের নিষ্কলুষ স্তন্য ধারা। একটি পতাকা আনতে বেআব্রু হলো যে আজন্ম অবগুণ্ঠিত কত নারীর কতর। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায়।